ফাঁকে আড্ডা, ঘরের মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার, আমি নীতি। ইউথ আড্ডা বৈঠকির আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি জানি এই মুহূর্তে সবাই তোমরা টেলিভিশনের সামনে বসে পড়েছো, কারণ তোমাদের আমাদের এই অনুষ্ঠান নিয়ে যে আনন্দ, যে উচ্ছ্বাস, সেটা কিন্তু আমরা জানতে পারছি, দেখতে পাচ্ছি তোমাদের চিঠির মারফত, তোমাদের ইমেলের মারফত। তোমরা ঠিক যেমনভাবে আমাদের ভালোবাসছো, আগলে রাখছো, এভাবেই আমাদের আরও অনেক বেশি ভালোবেসো, তাহলে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আমরাও তোমাদের উপহার দিতে পারবো। আজকে আমাদের এই পর্বে দুজন অতি গুণী মানুষ রয়েছেন, গুণী দুই কন্যাকে আমি সঙ্গে নিয়ে বসে আছি। অনেক কথা হবে, গল্প হবে। আমাদের সঙ্গে আজকে রয়েছে শ্রুতি দাস গানে, এবং এসরাজে রয়েছে অপরাজিতা চক্রবর্তী। তোমাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত। শ্রুতির কাছে আসি প্রথমে। গান শুনবো, তার আগে একটু কথা বলি, একটু গল্প করি। তোমার গানের শুরুটা কিভাবে, কবে থেকে গানের সঙ্গে এই অ্যাটাচমেন্ট শুরু হলো? আসলে গানের সাথে আমার অ্যাটাচমেন্টটা আমার মায়ের থেকে। আচ্ছা। আমি অনেক ছোট ছিলাম, আমার প্রথমে গানের প্রতি যে খুব ভালোবাসা ছিল, বা এখন যেরকমভাবে মানে গানের প্রতি আকর্ষণ বোধ করি, ছোটবেলায় এটা ছিল না। ছোটবেলায় নাচটা খুব ভালোবাসতাম। আমার মা খুব ভালো গান গাইতেন, এবং সেখান থেকে মায়ের একটা ইচ্ছে যে মেয়ে একজন বড় শিল্পী হবে, গান নিয়ে এগোবে। তো মায়ের জোর করে আমাকে নিয়ে আর কি শেখানো, গান শেখানো। তারপরে সেটার প্রতি একটা ভালোবাসা জন্মে যায়, এবং তারপর থেকেই আস্তে 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 গান শেখা। আমার প্রথম গুরু, আমার কাঁচরাপাড়ায় আমি শিখতাম ক্লাসিক্যাল সঙ্গীত। আমার গুরুর নাম হলো হরিপদ দাস রায়জি, এবং বর্তমানে আমি বাংলা গান শিখছি ঝুমকি কর্মকার ম্যামের কাছে। আর এইভাবেই চলছে। এখন বর্তমানে আমি মাস্টার্স কমপ্লিট করছি রবীন্দ্রভারতী থেকে, আর প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। বাহ, মানে গান নিয়েই পড়াশোনা, আবার গান নিয়েই তোমার এই এগিয়ে চলা। এই বাহ, আর কি। একটা গান শোনাও আমাদের। একদম। প্রথমেই আমি শিপ্রা বসু ম্যামের একটি গান গাইছি, যেটির কথা দিয়েছেন গৌরীপ্রসন্ন মজুমদার, এবং তার সুর করেছেন নচিকেতা ঘোষ। আমার সাদা রংটা নাও, তোমার কালো রংটা দাও। আমার সাদা রংটা নাও, তোমার কালো রংটা দাও। যাবে যখন অভিসারে, মিশতে যে চায় অন্ধকারে, দেখুক সবাই এই কি তুমি চাও। আমার সাদা রংটা নাও, তোমার কালো রংটা দাও। বাহ, গলায় একেবারে মানে সাক্ষাৎ সরস্বতী বাস। আচ্ছা, পাশে আরো একজন সরস্বতী রয়েছেন, অপরাজিতা। মানে দূর থেকে ঠিক তাই লাগছে, শুধু দূর থেকে নয়, আমরা জানি। এবং এসরাজ শুনবো, তার আগে একটু গল্প শুনি তোমার। আচ্ছা, এসরাজ তো সেতার এবং সারেঙ্গির সংমিশ্রণে বোধহয় গঠন, সারেঙ্গি সুর। এবং সেতারের সংমিশ্রণে দিলরুবা হ্যাঁ। বলা যেতে পারে। হুম। যেহেতু এসরাজের নিচের অংশটা গোলাকার, হ্যাঁ। সেটার সঙ্গে সারিন্দার একটা সাদৃশ্য রয়েছে। হুম। আর সেতারের ওপরের দণ্ড যেটা, সেটা একেবারেই একই রকম আর কি। একই রকম, হ্যাঁ, ঠিক। অনেকটাই এক।
আচ্ছা, তোমার এই এসরাজের সঙ্গে সম্পর্ক কবে থেকে, কিভাবে? সম্পর্ক, এসরাজের সঙ্গে সংসার আমার 10 বছর হয়েছে। কারণ তার আগে এসরাজকে আমি অতটা ভালো করে আমি চিনতাম না। যন্ত্রটা যে আছে খুব রেয়ার একটা যন্ত্র এসরাজ। হুম। এখনো সেটা বুঝতে পারি, এতদিন পরেও, এত বছর পরেও যখন বাজাই অনেকেই চেনেন না। তো শান্তিনিকেতনে আমার পড়া, বিশ্বভারতীতে হুম। রবীন্দ্রনাথের গান নিয়ে আমি পড়েছি সেখানে। সেখানে যন্ত্র শেখার একটা আমার সুযোগ হয়েছে। হুম। সাবসিডিয়ারি সাবজেক্ট হিসেবে এসরাজ ছিল। আচ্ছা, সেখানে আমার প্রথম এসরাজকে চেনা এবং দেখা। তো তারপর থেকে আমি মানে সেই যে বন্ধুত্ব হলো হ্যাঁ, সেটা বন্ধুত্ব অটুট থেকে গেছে, একদম একদম তাই তো? একদম ফার্স্ট ইয়ার থেকে আমি সবে ধরলাম যন্ত্রটা, সেখানেই শিখলাম। আমার গুরু প্রথমে শ্রী তাপস চ্যাটার্জি, ওনার কাছে প্রথম হাতে খড়ি হয় আমার এসরাজের। তারপর কিছুদিন আমি শ্রী বুদ্ধদেব দাসের কাছে শিখি। আচ্ছা, এখন আমি শিখছি শ্রী মহানন্দ চন্দ্র চক্রবর্তীর কাছে। বাহ, শোনাও, হ্যাঁ, শুনি একটু। আমি যেহেতু শান্তিনিকেতন হুম। এর মানে মেয়ে, এখন নিজেকে সেটাই মনে করি। আমি রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করছি। একদম।
এসো এসো আমার ঘরে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে। এসরাজের এমন সুরে মানে কাউকে ডাকলে সে আর না এসে থাকতে পারবে না, এবং এত অপূর্ব একটা পরিবেশ তুমি তৈরি করলে, মন থেকে বলছি, মানে এরপরে কথা বললে সেটা জোর করে বলা হয়। Youth Adda, আচ্ছা, ভবিষ্যতে এসরাজ নিয়ে কি ভেবেছো? এসরাজ নিয়ে অনেক ইচ্ছে আছে আমার। আমি যেটা আগে প্রথমে বললাম যে খুব একটা পরিচিত যন্ত্র যেহেতু নয়, এবং আমি শুধু এসরাজকে যন্ত্র হিসেবে দেখি না। গানটা যেহেতু আমি নিজে গাই, আমি একজন ভোকালিস্ট, মূলত ভোকালিস্ট আমি। তবে এসরাজের মাধ্যমে আমি গানটি গাওয়ার চেষ্টা করি এবং চাই যাতে এটা কোনো ইনস্ট্রুমেন্টাল মনে না হয় আলাদা করে, যাতে মনে হয় যেন এসরাজই গাইছে। আমার এটা এটা লক্ষ্য, মানে এটা নিজের নিজের জন্যই, আর কারোর জন্য আর কে কি ভাবলো বা এটা কোনো কাউকে কোনো কি বলবো মেসেজ পাঠাচ্ছি না বা কিছু না যে এরকম ভাবে বাজানো উচিত বা কিছু হুম। না। আমি এরকম ভাবে বাজাতে পছন্দ করি বেশি, মানে গায়কী অঙ্গে বাজাই যেহেতু নিজে গানটা গাই। হুম। এবং এসরাজ যে অ্যাজ ইফ গাইছে, আলাদা কোনো, এটাই একটা কণ্ঠ আর কি আমার কাছে। একেবারে। এভাবেই আমি দেখি এসরাজকে। বাহ। আচ্ছা, তুমি বললে এসরাজের সঙ্গে সম্পর্ক তোমার এখনো অব্দি 10 বছর, মানে হ্যাঁ, প্রথম বর্ষ থেকে হ্যাঁ, হ্যাঁ। শান্তিনিকেতনে শুরু করেছিলে। তার আগে মানে বাজনার সঙ্গে বা ইনস্ট্রুমেন্টের সঙ্গে তেমন কোনো? ইনস্ট্রুমেন্টের সঙ্গে আমার পরিচয় হয়নি, তবে গান আমি ছোটবেলায় শিখেছি হুম। আমার বড় পিসির কাছে। উনি আমার প্রথম গুরু, আচ্ছা। শুক্লা মজুমদার। তার আগে, তারপরে আমি খুব ফাঁকিবাজ ছিলাম। এবার ও বাবা সবাই ভেবেছে হ্যাঁ ও গান গাইছে, ঠিক আছে গাক না, গাইছে ভালো কথা। তারপরে কান্নাকাটি করে, বন্ধুরা গান শেখে, কান্নাকাটি করে জোর করে আমি শিখলাম একজনের কাছে, দেবিকা গুহ। তারপরে উনি আমার গুরু হন। দেবিকা গুহর কাছে শিখলাম, খুব ফাঁকিবাজি করে কাটিয়েছিলাম। শান্তিনিকেতনে যাওয়ার মানে কোনো কথা ছিলই না আমার। আমি ভেবেছিলাম বাংলা নিয়ে পড়বো। তারপরে আমার স্কুলের দিদিমণি, আমি ফাঁকিবাজ ছাত্রীকে খুব প্রশ্রয় দিয়েছেন আর কি স্কুল থেকে। তো উনি বললেন তুই শান্তিনিকেতনে যা, যে উনিও শান্তিনিকেতনের একদমই উত্তর শিক্ষা থেকে উনি পড়েছেন শান্তিনিকেতনে, বাংলা নিয়ে পড়েছেন, বাংলার দিদিমণি। উনি বললেন, এবং আমার বাড়ি থেকে আমার ছোট মা, জয়েন্ট ফ্যামিলি, একসঙ্গে বড় হয়েছে, মানে মানুষ করেছেন, ওরা তুই শান্তিনিকেতনেই যাবি। শ্রুতির কাছে আসি। এই যে পরিবারের কথা হচ্ছিল, পরিবার থেকে কতটা সাপোর্ট পাও বা পেয়েছো? প্রথমত আমি ভাবিনি যে গান নিয়ে আমি কিছু করব, আমি গানটাকে নিয়ে এগিয়ে যাব, এটা আমার ভাবনা ছিল না। এটার পুরোপুরি দায়িত্ব আমার মায়ের ওপর আমি দেব, কারণ কি মাই আমাকে এই মানে প্রেরণাটা দিয়েছে যে না তুই কিছু করতেই হবে তোকে। আমি ছোটবেলা গানটা নিয়ে জাস্ট টুকটাক বসতাম, এমন কিছু ছিল না যে গানটা খুব ভালো লাগছে বা সেটা নয়, মানে আমার করতেই হবে এমন? এমনটা ছিল না। এটা মায়ের জন্যই আমার বসা, মায়ের বকুনিতেই বসা, খুব ফাঁকিবাজি করে, যেরকম দিদি বললো ওরকমই ফাঁকিবাজ আমিও ছিলাম। কিন্তু জমেছে ভালো, মানে দুই ফাঁকিবাজকে নিয়ে আজকে আমরা বসেছি। একটা গান শোনাও আমাদের। হ্যাঁ, আমি আবারও শিপ্রা বসু ম্যামেরই আরেকটি গান গাইছি। আমায় তুমি চিনলে না তো, সে তো তোমার চেনার গুণ। আমি তো নই ঝরা ফুল, আমায় তুমি চিনলে না তো, সে তো তোমার চেনার গুণ। আমি তো নই ঝরা ফুল, আমায় তুমি চিনলে না তো। ফুটেছিলাম মনের বনে, ছিলাম আমি সঙ্গোপনে। ফুটেছিলাম মনের
তোমার কাছে এই মুহূর্তে কতজন এসরাজের তালিম নিতে আসে? ক্লাসে অনেকজনই আছে, তবে যারা খুব সিরিয়াসলি শিখছে 20 থেকে 30 জন। আচ্ছা, এই সিরিয়াসলি শিখছে এবং শিখছে না, এই বিষয়টা একটু শুনবো তোমার থেকে। শিখছে না বলতে আমি কাউকেই দোষ দেব না, হুম কেননা সবার জীবনে ব্যস্ততা রয়েছে। হুম তবে অনেকে খুব হুজুগেও হুম এসরাজ কিনছে, এবং এটা আমি একটা কথাই বলবো, খুব এত সহজে এত সবকিছু সহজ নয়। শেখা যায় না। তুমি যেটা শোনাবে বলছিলে, হ্যাঁ। শোনাও। আমি এখন বিষ্ণুপুর ঘরানার হুম একটি ধুন খামাজের উপরে শোনাচ্ছি, এবং কি করে রবীন্দ্রনাথের গানে তার প্রভাব পড়ছে হুম, আহ, তার সঙ্গে একটু ছোট্ট করে রবীন্দ্রনাথের গানও পরে বাজাচ্ছি। একদম একদম। খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে আজকে কথা বলে। যে সকল শ্রোতারা, দর্শকরা আমাদের শুনছিলেন, দেখছিলেন, তারাও নিশ্চয়ই মন্ত্রমুগ্ধের মতো তোমাদের দেখলেন, শুনলেন। আজকে আমাদের এই পর্বটি শেষ করব শ্রুতি এবং অপরাজিতার
ডুয়েট একটি পারফরমেন্স দিয়ে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝরে, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো, আকাশ পানে হাত বাড়ালে কারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝরে। ঠিক যেমনভাবে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল, আরো অপূর্বভাবে আমাদের এই অনুষ্ঠান শেষ হলো। তোমাদের কি মত? মানে খুব ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। যেমন অন্যরকম তোমার লাগলো। বাজনা এবং সাথে শ্রুতির গলা, আমি বলেছিলাম যে গুরুজির একটা শোনাবো, তবে অন্য কোনো সময় আমি অবশ্যই শোনাবো সেটা। একদম আজকে সময় একদম হলো না। একদম নিশ্চয়ই। আমাদের দর্শকরা, শ্রোতারা যারা এতক্ষণ আমাদের দেখলেন, শুনলেন, তারা নিশ্চয়ই খুব খুব খুশি হয়েছেন এবং তাদেরও খুব ভালো লেগেছে আজকের আমাদের এই বিশেষ পর্বটি। নতুন আরও একটি পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকি আড্ডা, ইউথ